থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীনতম রাজবংশীয় জনপদ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেলেও থাইল্যান্ডে এখনও তা চালু আছে। থাই জনগণ রাজা এবং রানীকে ঈশ্বরের পরেই সম্মান করে। থাই রাজা এবং রানী সম্পর্কে কটূক্তি করা মহাপাপতুল্য। শুধু তাই নয়, থাইয়ের প্রচলিত আইনেও রাজা এবং রানী সম্পর্কে কটূক্তিকারীকে সাজা দেওয়ার ধারা রয়েছে। সর্বোচ্চ সাজা 20 বছর। আজকে হলো থাইল্যান্ডের রানীর জন্মদিন। আজকের দিনে তারা অনেক অনুষ্ঠান করছে, অনেক ক্যাম্পেইন করছে। তার মধ্যে একটা হলো বাইক ফর মম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বাইক আছে।การเดินทางด้วยกันมันเพิ่มมันเติมเรื่องราวในความสัมพันธ์คืนและวันเปลี่ยนพันยิ่งทำให้เรายิ่งรักกันมากมายเพราะโลกนี้ช่างกว้างใหญ่และรักของเราก็ใหญ่สุขเพียงใดที่เธอกับฉันฝ่าฟันทุกเส้นทางฉันกับเธอบวกรวมหัวใจแบ่งปันวิ่งกับกันราวกับนกที่พบบินเพื่อฝ่าลมและฝ่าฝนอยู่บนฟ้าปั่นจักรยานไปปั่นจักรยานกันทางจะไกลหรือไกลไม่สำคัญมันอยู่ที่หัวใจปั่นจักรยานไปปั่นจักรยานกันปั่นด้วยใจที่แสนชื่นบานให้โลกสวยงามวิ่งผ่านความรักเราการเดินทางสร้างเราให้เติบโตขึ้นมาในทุกคราวการเดินทางเปิดเราให้มีมุมมองขึ้นมาอีกมากมายเพราะรักในทางกว้างไกลเพราะรักในโลกกว้างใหญ่พุ่งทะยานออกไปกับเจ้าสองล้อที่คู่ใจฉันกับเธอบวกรวมหัวใจแบ่งปันวิ่งกับกันราวกับนก ভিউয়ার্স, আজকে রানীর বার্থডের জন্য রাতে অনেক কিছু প্ল্যান হয়েছে। আমার সঙ্গে থাকুন, আমরা দেখি রাতে কি আছে। থাইল্যান্ডে রাজা এবং রানীর জন্মদিনকে থাই জাতি পিতামাতার জন্মদিন হিসেবে পালন করে। এই দিন পুরো থাইল্যান্ড পরিণত হয় উৎসবের জনপদ হিসেবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মেতে ওঠে নানা ধরনের আয়োজনে। সন্ধ্যা থেকেই শুরু হয় ফায়ারওয়ার্কস। নানা রঙের আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয়ে ওঠে থাইল্যান্ডের নানা শহর। আর রানী যেহেতু রাজধানী ব্যাংককেই অবস্থান করেন, তাই ফায়ারওয়ার্কসের মূল আয়োজনটি হয় ব্যাংককে। এই রাতে লক্ষ লক্ষ থাই চলে আসেন ঘরের বাইরে। তারা ভোর পর্যন্ত এক উৎসব থেকে আরেক উৎসবে অংশ নেন। তারা সারা বছর অপেক্ষা করে থাকেন এই একটি দিনের জন্য। এই দিনটি তাদের কাছে যেন একটি মহা উৎসবের দিন। রানীর জন্মদিনে রানীর বিশাল বিশাল ছবি দিয়ে সাজানো হয় পুরো শহর।
রানীর বিভিন্ন কর্মকাণ্ড আর বিভিন্ন বয়সের ছবি স্থান পায় রাস্তার মোড়ে মোড়ে। পুরো শহর যেন হয়ে ওঠে রানীর পারিবারিক একটি অ্যালবাম। থাই রাজা রানীর জন্মদিনে থাইল্যান্ডের সকল অফিস আদালত, স্কুল কলেজ বন্ধ থাকে। রাস্তার দুই পাশে নানা ধরনের দোকান বসে, তাই সবাই মনের আনন্দে এই দিনকে উপভোগ করেন। এটা থাইল্যান্ডের খুবই সুন্দর একটা ট্র্যাডিশন, তারা ফুল দিয়ে মালা বানায়। তো আজকে রানীর জন্মদিনের জন্য তারা এরকম ফুল মালা বানিয়ে তাদের মাকে গিফট করে। এরকম অনেকগুলো রাস্তায় বিক্রি হচ্ছে, আমিও একটা কিনেছি, এটা 40 বার্থডে কিনেছি। রানীর জন্মদিন উপলক্ষে ব্যাংককের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় ট্র্যাডিশনাল থাই বক্সিংয়ের। হাজার হাজার দর্শক সারা রাত জেগে এই বক্সিং উপভোগ করেন। ভিউয়ার্স, আমি এখন চলে আসছি সুয়ানডুসিতে। এইখানেও রানীর জন্মদিনের জন্য অনেক সুন্দরভাবে সেলিব্রেশন হচ্ছে, চলুন আমরা দেখি। ড্রাগন নৃত্য থাই জাতির একটি অতি প্রাচীনতম ঐতিহ্য। থাই রানীর জন্মদিন উপলক্ষে থাইল্যান্ডের বিভিন্ন শহরে ড্রাগন নৃত্যের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।การเดินทางด้วยกันมันเพิ่มมันเติมเรื่องราวในความสัมพันธ์คืนและวันเปลี่ยนพันยิ่งทำให้เรายิ่งรักกันมากมายเพราะโลกนี้ช่างกว้างใหญ่และรักของเราก็ใหญ่สุดเพียงใดที่เธอกับฉันฝ่าฟันทุกเส้นทางฉันกับเธอบวกรวมหัวใจแบ่งปันวิ่งกับกันราวกับนกที่พบบินเพื่อฝ่าลมและฝ่าฝนอยู่บนฟ้าปั่นจักรยานไปปั่นจักรยานกันทางจะไกลหรือไกลไม่สำคัญมันอยู่ที่หัวใจปั่นจักรยานไปปั่นจักรยานกันปั่นด้วยใจที่แสนชื่นบานให้โลกสวยงามวิ่งผ่านความรักเราการเดินทางสร้างเรา
আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়ার্ল্ডসের বিগেস্ট ক্রোকোডাইল ফার্মে। আশা করি আপনাদের ভালো লাগবে। পৃথিবীর সর্ববৃহৎ কুমিরের ফার্মটি অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এখানে আছে প্রায় 10,000 কুমির। বিদেশি পর্যটকরা যে সমস্ত কারণে ব্যাংককে আগমন করেন তার মধ্যে অন্যতম ব্যাংককের ক্রোকোডাইল ফার্ম। ব্যাংককের পশ্চিমাঞ্চলে অবস্থিত এই ফার্মটি 1950 সালে স্থাপিত হয়। এই ফার্মে খুব ছোট্ট কুমির ছানা থেকে শুরু করে বয়সী কুমির পর্যন্ত রয়েছে। এই কুমিরের ফার্মে প্রতি বছর বিদেশি পর্যটক আসে প্রায় 10 লক্ষ। এছাড়াও থাইল্যান্ডের বিভিন্ন শহর থেকে থাইরাও পরিবারের সদস্যদের নিয়ে আসেন এখানে। ভিউয়ার্স, এখন আমি ক্রোকোডাইল শো দেখতে যাচ্ছি। চলুন দেখি কি কি আছে। পর্যটকদের মনোরঞ্জনের জন্য এখানে রয়েছে ক্রোকোডাইল শো, অর্থাৎ কুমিরের নানা ধরনের খেলা। কুমির বিষয়ে বিশেষ ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষক এই কুমির খেলা পরিচালনা করেন। হাজার হাজার দর্শক এই শো উপভোগ করেন। যে কুমির নিয়ে এই খেলা দেখানো হয় সেই কুমিরও থাকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত। একটি রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর কুমিরের প্রদর্শনী খুব উপভোগ করেন দর্শকরা। এই কুমিরের ফার্মের জন্য রয়েছে বিশেষ ট্যুরের ব্যবস্থা। ব্যাংককের ট্যুর অ্যান্ড ট্যুরিজম কোম্পানিগুলো এই ট্যুরের পরিচালনা করে থাকে। প্রতিদিন সকাল 7টায় এই ট্যুরের ব্যবস্থা আছে। চমৎকার মাইক্রোবাস পর্যটকদের হোটেল কিংবা বাসা থেকে পিক করে। কুমির ফার্মে যাবার দুই পাশের জায়গাগুলো খুব দর্শনীয় এবং উপভোগ্য। পথে যাত্রা বিরতিতে রয়েছে নানা ধরনের খাবারের হোটেল। ক্রোকোডাইল ফার্মের ট্যুরের জন্য 1200 বাত চার্জ করে থাকে ট্যুর কোম্পানিগুলো।
সময় মাত্র। আশা করি আপনাদের ভালো লেগেছে। ক্রোকোডাইল ফার্মের পাশেই রয়েছে এলিফ্যান্ট শো। থাই ট্র্যাডিশনাল এই শোটি পর্যটকদের কাছে খুবই প্রিয় একটি বিষয়। এলিফ্যান্ট শোটি প্রতিদিন দুপুর 2:30টায় শুরু হয় আর টিকিটের দাম 500 বাত। I'm gonna give you my heart, 'cause you're a sky full of stars, 'cause you light up the থাই জাতির ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টিকে অত্যন্ত নিখুঁত করে তুলে ধরা হয় এই এলিফ্যান্ট শো এর মাধ্যমে। tear me apart. I don't care if you do. 'Cause in the sky full of stars, I think I saw you. Cause you're a sky full of stars. I wanna die in your arms. 'Cause you get lighter the more it gets dark. I'm gonna give you my heart. I don't care, go on and tear me apart. I don't care if you do. হাতির ফুটবল খেলাটি খুবই আকর্ষণীয় একটি শো। এই শোটিও দর্শকরা খুব উপভোগ করেন। Stars, I think I see কিভাবে গভীর জঙ্গল থেকে হাতি ধরা হয় সেই দৃশ্যটিও খুব রোমাঞ্চকর।การเดินทางด้วยกันมันเพิ่มมันเติมเรื่องราวในความสัมพันธ์คืนและวันเปลี่ยนพันยิ่งทำให้เรายิ่งรักกันมากมายเพราะโลกนี้ช่างกว้างใหญ่ হাজার বছর আগে কিভাবে রাজায় রাজায় যুদ্ধ হতো তা দেখানো হয় এখানে। এটি এমনভাবে উপস্থাপন করা হয় যে দর্শকরা গ্যালারিতে বসে হারিয়ে যান সেই কালের গভীরে। এই যুদ্ধে ব্যবহার করা হয় সেই কালের অস্ত্রশস্ত্র।และฝ่าฝนอยู่บนฟ้า ปั่นจักรยานไปปั่นจักรยานกันทางจะไกลหรือไกล এই হাতির শো শেষে হাতিগুলো দর্শকদের একেবারে কাছে এসে আন্তরিকভাবে খাবার সংগ্রহ করে। দর্শকরা হাতির মুখে খাবার এবং টাকা দিয়ে আনন্দ উপভোগ করেন।การเดินทางสร้างเราให้เติบโต পৃথিবীর সবথেকে বৃহত্তর বুদ্ধা মূর্তিটি অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ব্যাংকক শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত গোল্ডেন টেম্পলের মাঝে এটি অবস্থিত। সলিড গোল্ডের তৈরি এই মূর্তিটির ওজন হচ্ছে 5.5 টন। 13 শতাব্দীতে সুকোথাই বংশের সময়ে এই মূর্তিটি নির্মিত হয়। আজ থেকে 600 বছর আগে স্বর্ণের এই মূর্তিটি সুকোথাই থেকে আয়ুথায়াতে
স্থানান্তরিত করা হয়। সালে থাই রাজা ইউথফা চুলালুক ব্যাংককের রাজধানী স্থানান্তর করেন। তখন তিনি নতুন রাজধানীতে তৈরি করেন অনেকগুলো মন্দির। থাইল্যান্ডের বিভিন্ন মন্দির থেকে পুরনো সব বুদ্ধা মূর্তি এনে ব্যাংককের নতুন মন্দিরগুলোতে তিনি স্থাপন করেন। তখনই তিনি আয়ুথায়া থেকে পৃথিবীর সর্ববৃহৎ স্বর্ণ বুদ্ধাটি এনে ব্যাংককের গোল্ডেন টেম্পলে স্থাপন করেন। সালের 14 ফেব্রুয়ারি গোল্ডেন বুদ্ধা রাখার জন্য নতুন একটি হাউস নির্মাণ করা হয়, যেটার থাই নাম হচ্ছে ওয়াট ট্রাইমিট। গোল্ডেন বুদ্ধাটি উচ্চতায় 15 ফুট। 14 ক্যারেটের তৈরি মূর্তিতে যে পরিমাণ গোল্ড ব্যবহার করা হয়েছে তার বর্তমান মূল্য $250 মিলিয়ন। ওয়াট ট্রাইমিট মন্দিরটি ব্যাংককের চায়না টাউনের খুব কাছাকাছি অবস্থিত। মন্দিরটি ট্যুরিস্টদের জন্য খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। Have you seen the golden Buddha inside the temple? Yes, You did? temple. Did you like it? Yeah, I like it. মনোমুগ্ধকর আলপনা আর থাই জাতির কয়েক হাজার বছরের কৃষ্টি প্রতিটি নির্মাণে প্রাধান্য পেয়েছে। প্রতি বছর ব্যাংককে 60 লক্ষ ট্যুরিস্ট আসে। পৃথিবীর মধ্যে ট্যুরিস্টদের কাছে প্রিয় যতগুলো শহর আছে তার মধ্যে ব্যাংকক অন্যতম। 2013 সালে ব্যাংকক শহর ছিল সারা পৃথিবীর মধ্যে নাম্বার 1 ট্যুরিস্ট সিটি। মন্দিরটির সৌন্দর্য সব শ্রেণীর
ট্যুরিস্টদের আকৃষ্ট করে। সবুজ ঘাসের গালিচা এবং চমৎকার করে তৈরি করা নানা শ্রেণীর গাছের সমাহার মন্দিরটিকে আরও সৌন্দর্যময় করে তুলেছে। আর এটির বিল্ডিংগুলো থাই ট্র্যাডিশনাল ঐতিহ্য আর ইতিহাসকে ধারণ করে নির্মাণ করা হয়েছে। ব্যাংককে ট্যুরিস্টদের সব থেকে বেশি ভিড় দেখা যায় খাওসান রোডে। সব দেশের ট্যুরিস্টই কম বেশি এখানে আসেন। এই রোডে আছে বার, ডিস্কো, রেস্টুরেন্ট, রাস্তার দুই পাশে নানা ধরনের দোকান বসে। থাইল্যান্ডে কখনো উইন্টার নাই, সব সময় গরম থাকে। তাই ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে যখন উইন্টার, তখন ব্যাংককে ট্যুরিস্টদের বেশি দেখা যায়। খাওসান রোডে ট্র্যাডিশনাল ফুড পাওয়া যায়। শুধুমাত্র ফুডের জন্যই ব্যাংককের বিভিন্ন এলাকা থেকে ট্যুরিস্টরা আসে এখানে। বাংলাদেশের মেলার মতো ছোট ছোট দোকানও বসে এখানে। খাওসান রোডে রাত কখনো ভোর হয় না। এখানে নাইট লাইফ খুবই এনজয়েবল। এখানে নাইট ক্লাবে থাইদের থেকে বাইরের দেশের ট্যুরিস্টরাই বেশি আসে। খাওসান রোডে মাঝে মধ্যেই হলিউড আর বলিউড ফিল্মের শুটিংও হয়ে থাকে। এখানে থাকার জন্য যে সমস্ত হোটেল আর মোটেল আছে সেগুলো খুবই সস্তা। এখানে আছে প্রচুর ব্যাকপ্যাকার। খাওসান রোড আরও একটি কারণে বিখ্যাত, সেটি হচ্ছে থাই ম্যাসাজ। বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে খাওসান রোডে, মূলত থাই ম্যাসাজের কারণে। বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত লোভনীয় এই থাই ম্যাসাজগুলি রাস্তার দুপাশেই লক্ষণীয়। আসবে এন্ড আমরা ট্রেনে করে সিটিতে যাব, যেটা 1 ঘন্টার মতো লাগবে। তো দর্শক, আপনারা আমার সাথেই থাকুন।
ট্রেন স্টেশনে ঠিক এরকমই একটা মনিটর থাকে, অ্যান্ড সেই মনিটরে লেখা থাকে যে নেক্সট কোন ট্রেনগুলো আসবে এবং কোন কোন স্টেশনে থামবে। অ্যান্ড তার পাশেও লেখা আছে এক্স্যাক্টলি কত মিনিট পর আসবে। সো আমাদেরটা ঠিক 10 মিনিটস পর আসবে, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। দর্শক, এই অস্ট্রেলিয়াতে সানডেকে বলা হয় সানডে ফান্ডে, বিকজ সানডেতে সবাই খুবই রেস্ট করে, আফটার অল উইক ওরা খুবই হার্ড ওয়ার্ক করে, অ্যান্ড সানডেতে ফাইনালি ওরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে। সো আমি যে টিকিট কিনেছি এটা হচ্ছে নর্মালি যত টাকা তার চেয়ে অনেক অনেক চিপার, বিকজ গভর্নমেন্ট এটাকে ফান্ড করে যে সানডে যেহেতু ফ্যামিলি টাইম বা রিল্যাক্সিং করার জন্য টাইম, সেটার জন্য হচ্ছে ওরা খুবই চিপ করে সব কিছু। সিটিতে আছি, বাট সিটিতে এখন একটা প্রোটেস্ট চলছে। সো আমরা হচ্ছে এখন এই প্রোটেস্টে আজকের এই প্রোটেস্টের টপিক হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং প্লাস ক্লাইমেট চেঞ্জ। সো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আর্থের ওয়েদারটা হচ্ছে অনেক বাড়ছে, অনেক হিট বাড়ছে, অ্যান্ড এটার অনেক নেগেটিভ এফেক্টস আছে সায়েন্টিফিকলি যেগুলো প্রুভেন হয়েছে। ফর এক্সাম্পল অনেক ফ্লাডিং হবে, অনেক এক্সট্রিম ওয়েদার হবে, কিছু কিছু কান্ট্রিতে অনেক গরম হবে, কিছু কিছু কান্ট্রিতে অনেক ঠান্ডা পড়ে যাবে, অ্যান্ড কিছু কিছু কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ হচ্ছে একদম ফ্লাড হয়ে যাবে, মানে পানিতে ভেসে যাবে। সো এটার জন্য ওরা হচ্ছে এখন প্রোটেস্ট করছে যাতে গভর্নমেন্টরা এসে কিছু করতে পারে বা কোনো অ্যাকশন নেয়। দর্শক, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা মূর্তি বানাচ্ছে যেটা আইসক্রিম এবং তার উপরে হচ্ছে আমাদের পৃথিবীটা। তো এটার সিম্বলিজম হচ্ছে যে আমাদের পৃথিবীটা গলে যাচ্ছে আইসক্রিমের মতো। তো এটাকে স্টপ করার জন্য হচ্ছে আমাদের অনেক অ্যাকশন এখনই টেক করতে হবে, নাহলে আমাদের ফিউচার জেনারেশনগুলো এই পৃথিবীতে আর থাকতে পারবে না যেরকম আমরা থাকছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ একসাথে হয়েছে অ্যান্ড ওরা একটু পরে একটা মার্চ শুরু করবে প্রোটেস্টটা করার জন্য। সো দর্শক আমার সাথেই থাকুন, তারপর আমরা দেখে আসি মার্চটা কীরকম হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গ্রুপ আছে। সো রিলিজিয়াস গ্রুপ আছে, তাছাড়া পলিটিক্যাল গ্রুপ আছে, এনভায়রনমেন্টাল গ্রুপও আছে। তো বিভিন্ন গ্রুপ সবাই একসাথে মিলে ওদের ফ্ল্যাগের কালার নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তাছাড়া ওরা অনেক সাইনবোর্ড বা অনেক পোস্টারও নিয়ে এসেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন পোস্টার নিয়ে ওরা দাঁড়িয়ে আছে। এখন মার্চটা শুরু হয়ে গেছে। তো সবাই এখন একসাথে এই পুরো সিটিতে হেঁটে বেড়াবে অ্যান্ড অনেক ছোটাছুটি করবে, অনেক প্রোটেস্ট করবে। তো সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি যে সবাই হাঁটাহাঁটি আমি এইমাত্র প্রোটেস্টের জায়গা থেকে আসলাম অ্যান্ড একটা ডিফারেন্স আমি নোটিস করেছি এই অস্ট্রেলিয়া প্রোটেস্ট এবং বাংলাদেশের প্রোটেস্টের মাঝখানে, অ্যান্ড সেটা হচ্ছে ওদের প্রোটেস্টের ধারণাটা কীরকম বা ওদের এক্সপ্রেস করা কীরকম। আমি বাংলাদেশে কোনো প্রোটেস্টে যাইনি, বা ফেসবুক থেকে যতখানি দেখেছি সবসময় দেখি যে ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে, এবং খুনাখুনি হচ্ছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কি হাসি খুশি আনন্দ নাচা গানা দিয়ে প্রোটেস্ট করে, যাতে মেন পয়েন্ট হচ্ছে ওদের মেসেজটা দেওয়ার জন্য সবাইকে। বাংলাদেশে ওরা মেসেজটা দেয় অন্যভাবে নেগেটিভলি, অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা খুবই অনেক লাউড মিউজিক দিয়ে, অনেক মিউজিক, অনেক ড্যান্সিং দিয়ে, অনেক হাসি খুশি আনন্দ দিয়ে প্রোটেস্ট করছে। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের সবাইকে লার্ন করার জন্য। দর্শক এখন আরেকটা গ্রুপ মার্চ করে যাচ্ছে অ্যান্ড ওরা দেখতে পাচ্ছেন অনেক ব্যান্ড বাজনা, অনেক মিউজিক নিয়ে যাচ্ছে। ঠিক ওই রাস্তা থেকে আমরা প্রোটেস্ট থেকে আসলাম। এখন এই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়েডিং এর ফটোগ্রাফি হচ্ছে, একটা কাপল, একটা ব্রাইড রেড ড্রেসে হচ্ছে ফটোশুট করছে তার হাজবেন্ডের সাথে। সো আমি জাস্ট একটা পয়েন্ট বের করে যাচ্ছি যে ওইখানে যে প্রোটেস্ট হচ্ছে এটা কারোকে এফেক্ট করছে না, বা বাংলাদেশে যেরকম দেখেন যে হরতাল হলেই একদম সবাই কেউ কাজে যেতে পারে না বা অনেক কমপ্লিকেশনস হয়, বাট এখানে হচ্ছে ওরা ওদের মতো প্রোটেস্ট করছে অ্যান্ড এখানে এরা ওদের মতো ফটোশুট করছে অ্যান্ড সবই হচ্ছে নর্মালি যাচ্ছে। সো এটা তো একটা খুবই সুন্দর।
দর্শক, আমরা এখন সেন্ট ম্যারিজ ক্যাথিড্রালে যাচ্ছি। এটা হচ্ছে সিডনির সবচেয়ে বিগেস্ট চার্চ। তো দর্শক, আমার সাথেই থাকুন অ্যান্ড আমরা এই চার্চে ঘুরে আসি। চার্চ থেকে এখন অনেক মানুষ বের হচ্ছে অ্যান্ড এরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাল্টিকালচারাল অ্যান্ড অনেক টুরিস্ট এসেছে, বিকজ এটা খুবই সুন্দর একটা অ্যাট্রাকশন অ্যান্ড শুধু ধর্মীয় রিজনের জন্যই মানুষ এখানে আসে না, বা তাছাড়া এমনি এই বিল্ডিংটা দেখার জন্যই আসে মানুষ।